ডক্টর অঞ্জন ভট্টাচার্য এবং তার সিসি টিম, সিডিসি মানে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। তো ডাক্তারবাবু যবে থেকে কলকাতা শহরে এসেছেন এমন কিছু কথা বলতেন যে কথাগুলো তখন আমাদের সমাজে বা আমাদের এখানে যে ডাক্তারবাবুরা দেখছেন তাদের কাছে একটু খটকা বলে মনে হতো, যদিও সে খটকা এখন চলে গেছে। তো সেইরকমই একটা নতুন ধরনের কোনো বিষয় আমরা স্ক্রলে দেখাচ্ছি। কোভিড কালে যে বাচ্চারা জন্মেছে, ধরে নাও যে 2020 জানুয়ারি থেকে 2022 জানুয়ারি বা ফেব্রুয়ারি অবধি, সেই সময়ে জন্মানো বাচ্চাদের মস্তিষ্কের বিস্তর অসঙ্গতি থেকে যাচ্ছে। একজন দুজন নয়, যে বাচ্চা জন্মাচ্ছে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই। একটা সময় ইউনিসেফ বলেছিল যে 100টা বাচ্চার মধ্যে 20টা বাচ্চা স্পেশাল নিডস থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে যে স্পেশাল নিডস অর্থাৎ ফাইন গ্রস মোটর স্কিল, কমিউনিকেশন, সোশ্যাল স্কিল, সব ক্ষেত্রেই একটা বিস্তর সমস্যা ঘনিয়ে আসছে যে বাচ্চাটা কোভিডের সময় জন্মেছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কেন? কেনর কারণ হচ্ছে মা কোভিডের সময়, মানে গর্ভবতী মা বা প্রসূতি মা, তার প্রবল মানসিক চাপ, উদ্বেগ, আশঙ্কা, তিনি ডাক্তারের কাছে যেতে পারছেন না, গাইনোকোলজিস্টের কাছে, বাড়ি থেকে বেরোনো নিষেধ, সবসময় ভেবে রয়েছেন তার যদি কোভিড হয় তার গর্ভস্থ সন্তান কি হতে পারে। এই যে হারকিউলিয়ান বা হিমালয়ান এরকম একটা গার্গেন্টুয়ান মানসিক চাপ, প্রবল মানসিক চাপ সন্তর্পণে শিশুর মস্তিষ্কে ক্রিয়া করল। তার ফলটা হলো ভয়াবহ। নিউ ইয়র্কের প্রেসবিটেরিয়ান হসপিটাল, মেরিল্যান্ড ইউনিভার্সিটি, পৃথিবীর আরো বহু স্বনামধন্য ইউনিভার্সিটি, চীন থেকে শুরু করে ইসরায়েল, তারা এই বিভিন্ন পর্যায়গুলো গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে গর্ভস্থ শিশু কোভিডকালে ভয়ঙ্কর রকম নিউরো ডেভেলপমেন্টাল ক্ষতি, অর্থাৎ স্নায়ু বিকাশ সংক্রান্ত ক্ষতির শিকার হচ্ছে। ডাক্তারবাবু আর একটু বেশি আলোকপাত করবেন বিষয়টাতে। কেন, কি করা হবে, কিভাবে আমরা এই ভয়ঙ্কর ফাঁদ থেকে বেরোতে পারবো? বাচ্চা জন্মাচ্ছে তার মস্তিষ্কের অসঙ্গতি নিয়ে, কিন্তু সেই বাচ্চাকে তো বাড়িতে ফেলে রাখা সম্ভব না, তার চিকিৎসা দরকার। চিকিৎসায় কি হতে পারে? ডাক্তারবাবু বহুকাল বলে আসছেন নিউরাল প্লাস্টিসিটির কথা। যত তাড়াতাড়ি আনা যাবে তাকে, তত তাড়াতাড়ি সে সুস্থতার দিকে যাবে। তো আমি ক্যামেরা সরাসরি ফিরিয়ে দিই ডক্টর অঞ্জন ভট্টাচার্যের কাছে, বাদবাকি মুখবন্ধটা তিনিই করুন। নমস্কার। হ্যাঁ, আমরা এই কোভিড জেনারেশন বলছি, যেটা আমেরিকাতে জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন যেটাকে কোভিড জেনারেশন বলছে, যে কারণ বোঝা যাচ্ছে না। গবেষণায় বেরোচ্ছে মোস্ট প্রবাবলি ম্যাটারনাল স্ট্রেস, মায়ের দুশ্চিন্তা। এটা বলে অনেক মাই হয়তো ভাববেন যে কই, আমার তো দুশ্চিন্তা হয়নি। আসলে দুশ্চিন্তা হয়তো টের পাননি। দুশ্চিন্তা হয়নি তো হতে পারে না, দুশ্চিন্তা নিশ্চয়ই হয়েছিল। নইলে প্রত্যেকটি বাচ্চা যার মায়ের কোভিড হয়েছে সে তো বটেই, যার মায়ের কোভিডও হয়নি, কোনো রকম অ্যান্টিবডিও দেখা যায়নি আলাদা করে রেজ করেছে, এই ধরনের মায়েদের বাচ্চাগুলোরও কেন হচ্ছে? অর্থাৎ আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই নলেজটাকে আমাদের কাজে লাগাতে হবে বাচ্চাগুলোর ভবিষ্যৎটা সিকিওর করার জন্য। এবং সুবিধাটা কি আছে, যে আমাদের এই যে আর্লি ডিটেকশন যেটা বলি আমরা, আর্লি ডিটেকশন মডিউলগুলো আছে, নিউবর্ন স্ক্রিনিং, নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং, জেনেটিক টেস্ট, বিশেষ করে নিউরো ডেভেলপমেন্টালের জন্য জিএম, জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্ট, এই এতগুলো টুল এখন আমাদের কলকাতা শহরেই চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের হাতের আওতায় আছে। তাহলে আমরা যদি বাচ্চাগুলোর এই গবেষণাগুলোকে সিরিয়াসলি নিয়ে নিজেরা অ্যাওয়্যার হই, যে কারণে আজকের প্রোগ্রাম করা, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, নিজেরা যদি অ্যাওয়্যার হয়ে নিজেদের শিশুটির অ্যাসেসমেন্ট, আর্লি ডিটেকশনগুলো করে নিতে পারি, এমন সমস্ত ডায়াগনস্টিক টুলগুলো দিয়ে যেগুলো এই বয়সে করলে সমস্যাটা অতটা হবে না, কেননা প্রত্যেকটার চিকিৎসা আছে।
যেমন কলকাতা ডেভেলপমেন্ট মডেলের কথা আমরা বলি, যেটা নিয়ে আমরা ঠিক দুদিন বাদেই বার্সেলোনাতে 6 জন মিলে আটখানা ওরাল এবং পোস্টার প্রেজেন্টেশন দিতে যাচ্ছি ইউরোপিয়ান একাডেমি অফ চাইল্ডহুড ডিসেবিলিটিতে। ওরা আমাদের এই কলকাতা ডেভেলপমেন্ট মডেলটার বেশ খাতির করে, কেননা এটা একটা এমন প্রসেস যেটা থ্রু দিয়ে অটিজম, সেরিব্রাল পলসি, এডিএইচডি, ডেভেলপমেন্টাল ডিলে, লার্নিং ডিসেবিলিটি, এই ধরনের বাচ্চারা 85% কেসে অতি অবশ্যই নর্মাল স্কুলে গিয়ে নর্মাল বাচ্চার মতো পড়াশোনা করে বড় হয়ে উঠতে পারে, কথা বলে এবং জীবনের অন্যান্য ক্ষেত্রেও সফল হয়। যেমন স্পোর্টস, যেমন নাটক করা, যেমন গল্প লেখা, এই সমস্ত জিনিসে তারা পারদর্শী হয়ে ওঠে। তাহলে এটা সম্ভব হয় আর্লি ডিটেকশনটার জন্য। এই আর্লি ডিটেকশনের মধ্যে একটা গ্রুপ থাকে যে জিনিসটা জেনেটিক ডায়াগনোসিস বলে, এবং এটা যত আর্লি করা যাবে ঠিক একইভাবে সেটার সমাধানগুলো আমরা আমাদের এই চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে করে থাকি। এবং আমাদের সঙ্গে আজকে একজন জেনেটিক কাউন্সেলর আছেন, যিনি বহু বছর ধরে আমাদের এই চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতার সঙ্গে একসাথে কাজ করে বহু বাচ্চার বহু উপকারে হাত মিলিয়েছেন। তো আমরা সেই জন্য আজকে আমাদের সঙ্গে আছেন উপাসনা মুখার্জি। ওনাকে আমাদের এই আর্লি ডিটেকশন মডিউল এবং এই আর্লি ইন্টারভেনশনের ফলাফল এবং জেনেটিক ডায়াগনোসিসের সেখানে কোথায় আমার ভূমিকা, সেটা নিয়ে কিছু কথা বলতে বলবো। নমস্কার। আমরা এখানে অনেকবার আগেও আর্লি ডিটেকশন, আর্লি ইন্টারভেনশনের কথা বলে এসেছি। এই কথাটা বারবার ধরে একই বিষয়বস্তু রাখার কারণটা হচ্ছে যে কোথাও না কোথাও আমরা সবাই চাই এটা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, এই ধারণাটা যে আর্লি যত তাড়াতাড়ি সম্ভব, যে কোনো যখন শরীর খারাপ হয় আমাদের সাধারণ জনগণের মধ্যে, তখন আমরা সবসময় একটা কথা বলে থাকি যে তাড়াতাড়ি ধরে ডায়াগনোসিসের দরকার, তাড়াতাড়ি রোগটা ধরে ফেলা দরকার। তাহলে কি হয়? তাহলে যেটা হয় সেটা হচ্ছে সেই রোগের সঠিক যে চিকিৎসা হয় সেটা সঠিক সময়ে প্রয়োগ করা সম্ভব হয়। আর তার জন্য যে ভয়াবহ রূপটা হয়তো সেই রোগটা ধারণ করতে পারতো, সেটাকে অনেক রিস্ক অ্যাসেসমেন্ট করে সেটাকে কমিয়ে দেওয়া সম্ভব হয়। ঠিক সেরকমই আজকে কোভিডের পর থেকে আমরা দেখছি যে প্রত্যেক ঘরে ঘরে যে সমস্ত বাচ্চারা জন্মাচ্ছে তাদের 99% বেশি বাচ্চারাই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্সের সঙ্গে জড়িয়ে পড়ছে বা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্সে এখানে ডায়াগনোসড হচ্ছে। তো সেই ডায়াগনোসিসটা যদি আমরা আগে করতে পারি, একটা বাচ্চা আমি ততক্ষণ বুঝতে পারবো না যতক্ষণ না বাচ্চাটা উঠে বসছে বা দাঁড়াচ্ছে। দাঁড়ানো অবধি যদি আমি ওয়েট করি তাহলে হয়তো আমার ওই মোটর স্কিল বা যেগুলো হাতে স্পুন ধরে খাচ্ছে সেটা যতক্ষণ সে তৈরি করবে ততক্ষণের সময়টা যদি আমি ওয়েস্ট করে ফেলি, তাহলে হয়তো যেটা একটু আগেই নিউরাল প্লাস্টিসিটির কথা তোলা হলো, সেই নিউরনসগুলো তো শরীরের আর কখনো জন্মায় না, সেটা আগে থেকেই থাকে আমাদের সঙ্গে। তাই ওই কানেকশনসগুলোকে যদি জন্মানোর ঠিক পরবর্তীকালে উইদিন 1.5 বছর বা 18 মাস বা যত সম্ভব আমরা বলি 3 মাসের মধ্যে যদি সেটাকে ডায়াগনোসিস করা সম্ভব হয়ে থাকে, তাহলে এই প্লাস্টিসিটিটাকে ফিরিয়ে আনা সম্ভব হয়। আর যার দরুন বাচ্চাগুলো কিন্তু একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে পরবর্তীকালে, তাদের ভবিষ্যৎকালে। না, এটা আমরা কি করে থাকি? একটা বাচ্চা যখন আমাদের কাছে আসে তখন আমরা যে সমস্ত হিয়ারিং টেস্ট বা জিএমএ, স্যার এক্ষুনি বললেন যে জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্টের কথা বললেন, এই সমস্তগুলো যখন করি তখন তাদের মধ্যে দেখি যে কিছু শতাংশ বাচ্চাদের একটা জেনেটিক ইটিওলজি, তাদের কোনো জিনগত রোগ থাকার সম্ভাবনা দেখা যায়। তাদেরকে আমরা ইউজুয়ালি বলে থাকি সিনড্রোমিক চিলড্রেন।
তো এই সিনড্রোমিক চিলড্রেনগুলোকে যখন দেখি, তারা সিনড্রোমিক নাও হতে পারেন, কিন্তু তাদের অ্যাসেসমেন্টটা করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ যদি দেখি যে একটা বাচ্চার শুধুমাত্র ব্রেন ডেভেলপমেন্টের জন্য হয়তো তার কোনো জেনেটিক সমস্যা নেই, কিন্তু তার ওই ম্যাটারনাল ডিস্ট্রেস থেকে ব্রেন ডেভেলপমেন্ট অ্যাব্রপশন হয়েছে, সেক্ষেত্রে হয়তো বাচ্চাটার যেরকম প্রোগ্রেশন ঘটবে, কিন্তু যদি তার মধ্যে কোনো জেনেটিক রোগের সম্ভাবনা থেকে থাকে, তার প্রোগ্রেশনটা কিন্তু আলাদা রকম ঘটবে। তাই এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ জরুরি যে আমরা একই সঙ্গে এটাকেও আইডেন্টিফাই করি যে সেই বাচ্চাটার পিছনে কোনো জেনেটিক ডিজিজের হাত আছে কি নেই। নিউবর্ন স্ক্রিনিং বলে একটা টেস্ট হয়, যেটাকে আমরা নবজাতক শিশুদের জন্য একদম 48 ঘন্টা অ্যাজ পার দ্য ইন্টারন্যাশনাল গাইডলাইন্স আমরা বলি 24 ঘন্টা পর থেকেই এই টেস্টটা করা সম্ভব হয়। সামান্য কিছু ড্রপ ব্লাড নেওয়া হয় বাচ্চাদের গোড়ালি থেকে, সেই 4টে ড্রপ থেকে আমরা 151টা ডিজিজ ধরতে পারি। সেটা সঙ্গে 4টে ড্রপের সাথে আরেকটা কথা বলে রাখি, একটু ইউরিন স্যাম্পল নেওয়া থাকে, যেখানে বাচ্চাকে কোনো রকমভাবে কোথাও হার্ম করা হয় না। এটা সব বাবা মার একটা প্রশ্ন, বাবা 24 ঘন্টা পরেই টেস্ট করাবো, বাচ্চার লাগবে, লাগে না। কিন্তু এই টেস্টগুলো করালে যেটা সম্ভব, যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে যে 151টা মেটাবলিক ডিসঅর্ডার্সকে আইডেন্টিফাই করা সম্ভব হয়। আর এই মেটাবলিক ডিসঅর্ডার্সগুলোকে আমরা বলে থাকি ইনবর্ন এরর অফ মেটাবলিজম। আমরা যা খাই, যা কিছু বাইরে থেকে খাই, সেগুলো আমাদের শরীরে ডাইজেশন যে প্রসেসটাতে হয়, শরীরের প্রত্যেকটা কোষে কোষে গিয়ে যেগুলোতে শক্তি প্রদান করে, সেই প্রসেসটাকে মেটাবলিজম বলা হয়। তাই এই প্রসেসটার মধ্যে যদি কোনো রকম গন্ডগোল থাকে, সেখানে গিয়ে কোথাও না কোথাও শরীরের কোনো না কোনো, স্পেশালি ব্রেন সেলসগুলোর মধ্যে সেই সমস্ত পদার্থের ডিপোজিশন ঘটে। এর পিছনে যার কারণ সেটা হচ্ছে জেনেটিক। তাই এই 4টে ফোঁটা রক্ত থেকেই কিন্তু আমরা জেনেটিক ডায়াগনোসিসটাও করে ফেলতে পারি, যদি আমরা সেই বাচ্চাদেরকে আগে থেকে এটা আমরা দেখাচ্ছি, মানে যারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন, বহু মানুষ তো আছেন, তারা জানেন যে আমরা বহুকাল ধরে স্ক্রলে দেখাচ্ছি এটা, যে কি কি ধরনের অসুস্থতা তার জন্য হতে পারে। বাচ্চাটি গ্লুটেন খেতে পারবে কিনা, তার সেলিয়াক ডিজিজ থাকলে, বা সে কোনোদিন দুধ খেতে পারবে কিনা, এই ধরনের বহুধা বিস্তৃত বিষয়গুলো আমরা স্ক্রলে খুব প্রাঞ্জল করে দিয়েছি। সুবিধা অসুবিধার থেকেও বড় কথা, একটি বাচ্চা বেঁচে গেল। এবার কোভিডের সময় যে বাচ্চারা জন্মালো, তাদের সঙ্গে যদি জেনেটিক ডিসপ্যারিটিস কিছু থাকে, সেটা কোথায় যেতে পারে? যদিও কোভিডের যে ব্রেন ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, সেখানে জেনেটিক্স নিয়ে কোনো কাজ হয়নি। তারা শুধু দেখেছেন ফাইন গ্রস মোটর স্কিল, কমিউনিকেশন, আর ডাক্তারবাবুর একটি অত্যন্ত প্রিয় যে সেখানে সোশ্যাল কমিউনিকেশনসেও একটা অভাব থাকছে। তো আমি আবারও ডাক্তারবাবুর কাছে চলে যাই। ডাক্তারবাবু, এটাকে আর একটু বিস্তারিত বলুন। আসলে কি হয়, বিজ্ঞান তো সময়ের সাথে সাথে এগিয়ে যায়। সেই জন্য বিজ্ঞানের এই অগ্রগতিতে আমরা চাই যে আমাদের এই কলকাতা শহর বা ভারতবর্ষ সাহেবদের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে থাকুক। যেমন জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্ট বিদেশে হয়, এটা সবাই বোঝে যে বিদেশে করা সম্ভব, কিন্তু আমাদের দেশে কেন করা সম্ভব নয়? বিশেষ করে যেখানে বাচ্চাটার কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, শুধুমাত্র উপকার হতে পারে, এবং ছোটবেলায় যদি করা যায় তাহলে খরচাটা অনেক কম হয়। বড় হয়ে বেড়ে গিয়ে একটা বিপদ বিরাট হয়ে যাওয়ার পরে তাকে যদি ভালো করার চেষ্টা করা হয়, তখন কি সেই খরচাটা খুব কম খরচে হবে, নাকি বাচ্চাটাকে ভালো না করে আমরা রেখে দিতে পারবো? এইটা আমরা দর্শক এবং বৈজ্ঞানিক সমাজ সবাইকেই বুঝতে বলছি, এবং যে কারণে আমাদের এই ব্যাপারে সুশিক্ষা যাতে আমরা সমাজে নিয়ে আসতে পারি, সেই জন্য আমাদের হাতে একটা ডিপ্লোমা কোর্স এসেছে নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার থেকে। আমরা একটা কোলাবোরেটিভ প্রোগ্রাম আছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকআউট বলি আমরা যাকে, তাদের আন্ডারে একটা এই নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার থেকে আমরা একটা ডিপ্লোমা কোর্স, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন আর্লি ইন্টারভেনশন ফর নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স, এই কোর্সটা এখন আমরা চালু করেছি। এখানে আমরা আমাদের প্রফেশনালদেরও শেখাতে চাই এই জিনিসগুলো নিয়ে ভুলভাল ধারণার ব্যাপারে। যে উপাসনা বলল যে কিরম সহজ, যে 4টে ফোঁটা রক্ত দিয়ে 151টা রোগকে আমরা রুল আউট করে দিতে পারি, বা ধরা পড়লে নির্মূল করে দিতে পারি, ব্যাপারটা দানা পাকিয়ে গন্ডগোলে পরিণত হওয়ার আগেই। যেমন তার মধ্যে একটা রোগের নাম হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া,
উপাসনা এটা একটু বলুক যে ফিনাইলকিটোনিউরিয়া আগে ধরলে কি হবে বা ফিনাইলকিটোনিউরিয়া পরে ধরলে কি হবে। এটা একটা খুব মানে আমাদের আমরা যখন পড়াশোনা শুরু করি আর কি, এই ফিনাইল যেরকম ডাউন সিনড্রোম খুব কমনলি সবার মধ্যে জানা, সেই রকম মেটাবলিক ডিসঅর্ডারের মধ্যে ফিনাইলকিটোনিউরিয়া খুব একটা জানা রোগ আর কি। তো ফিনাইলকিটোনিউরিয়াতে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে পরবর্তীকালে যদি এটা ঠিক সময় ধরা যায় তাহলে শুধুমাত্র কিছু ডায়েটারি মডিফিকেশনের দ্বারা, মানে খাবার রেস্ট্রিকশন, কিছু বাচ্চাকে কিছু স্পেশাল ধরনের খাবার যা দেওয়া যায় না, যেগুলো আমরা রেগুলারলি খেয়ে থাকি, সেখান থেকে কিছু জিনিস বাদ দিলেই বাচ্চাটা কিন্তু একদম সুস্থ হয়ে যায়। তার কোনো খুব বেশি কোনো ওষুধ বা তার কোনো নিউরো ডেভেলপমেন্টাল ডিলে কিছু হয় না। কিন্তু যদি এটা এই একটা সপ্তাহ বা এই ম্যাক্সিমাম 48 আওয়ার্স টু 72 আওয়ার্সে জন্মের পরে না ধরা পড়ে, তাহলে উইদিন 7 ডেজ বাচ্চাটার কিন্তু নিউরো ডেভেলপমেন্টাল ইস্যুস শুরু হয়ে যায়। তার সঙ্গে কিভাবে হয়, বেসিক্যালি ওই যে ডিপোজিশনের কথা বলছিলাম, যে পদ্ধতিতে আমাদের ওই শরীরের মায়ের দুধ খাচ্ছি তখন ওই মেটাবলিজমটা ভালো করে হচ্ছে না, তার জন্য তার ব্রেন সেলে ওই পার্টিকুলারলি ফিনাইলঅ্যালানিনটা ডিপোজিশনটা শুরু হয়ে যাচ্ছে, থাকছে না বেসিক্যালি। সেই কারণে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে রোগের জন্য সেই বাচ্চাটা আস্তে আস্তে দাঁড়াতে পারে না, সেই বাচ্চাটা স্প্যাস্টিক হয়ে যায়, আরও অনেক ভয়ঙ্কর রূপ নিতে পারে। কিন্তু শুধুমাত্র যদি ওই 24 ঘন্টার পর থেকেই আমরা 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে এটা ডিটেক্ট করে ফেলি, তাই কিন্তু বাচ্চাটা সম্পূর্ণভাবে সুস্থ জীবনযাপন করবে। আর এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই যে কথাটা আমি বললাম, এটা কিন্তু ডাক্তার ছাড়া হয়তো আমরা বলবো যে আপনারা কি করে বলছেন যে আমরা ধরে ফেলতে পারি। আসলে কি বলুন তো, আমরা যখন প্র্যাকটিস করতে শুরু করি তখন আমাদের একটা নজরের তৈরি হয়, আর সেই নজরটা তৈরি হয় কিন্তু কিছু কিছু কোর্সের মাধ্যম দিয়ে। যদি আমাদের পড়াশুনোটা আমাদের সেই রকমভাবে ভাবতে শেখায় তাহলেই কিন্তু সেই শিক্ষাটা সার্থক হয়। আর এই আর্লি ডিটেকশন, আর্লি ইন্টারভেনশন যে কোর্সের কথা এখন স্যার বললেন, এইটা হচ্ছে কিন্তু সমস্ত লেম্যানসদের জন্য। এরকম নয় যে ডাক্তারদের আসতে হবে, এরকম নয় যে কোনো মেডিকেল স্টুডেন্টকেই আসতে হবে, না, এটা সবার জন্য। এটা একটা সাইকোলজি স্টুডেন্টও যেরকম আসতে পারে, সেরকম বহু বাবা মা যাদের বাচ্চাদের এই সমস্যা আছে তারাও কিন্তু এসে জয়েন করতে পারে। শুধুমাত্র প্রিরিকুইজিট হিসাবে একটা বায়োলজিক্যাল সায়েন্সে তাদের একটা গ্র্যাজুয়েশনের দরকার আছে। তো এই কোর্সটার দরুনে যেটা ওনারা করতে পারবেন সেটা হচ্ছে যে ওই যে বাচ্চাটা আমরা দেখে বুঝতে পারছি যে এটার কিছু একটা সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাটা ধরতে পারবেন। এটা 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 সহজেই ধরা যাবে। এবং উপাসনা বললেন ডাক্তাররাও আসুন না, আর্লি হ্যাঁ, ইন্টারভেনশনে অবশ্যই। ডাক্তারদের অসুবিধা কি? বহু ডাক্তার আছেন তারাও কিন্তু খুব নলেজেবল নয়, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। আর্লি ইন্টারভেনশনটা কিন্তু ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিক্সদের একটা ডোমেনের মধ্যেই এতকাল আবদ্ধ ছিল। এই আর্লি ডেভেলপমেন্ট বা ইন্টারভেনশনটা তারা বারবার বলতেন। আমার খুব ঘনিষ্ঠ বন্ধুদেরও দেখেছি, ঠিক আছে চলছে চলুক, দেখা যাবে, ও হবে। এবং ডাক্তারবাবুর কাছে এমন পেশেন্ট এসছে আমি দেখেছি যে একটি অটিস্টিক বা সেরিব্রাল পলসির পেশেন্ট, তাকে বলে দেওয়া হয়েছে যে এ হবে না, কিছু ফালতু ঘুরে বেড়াচ্ছ, বাড়ি যাও, এর পেছনে পয়সা খরচ করো না। কিন্তু ডাক্তারবাবুর কাছে আসার পর তার মা সেই অনুষ্ঠানে ছিলেন, সেই ছেলেটি আমার পাশে বাচ্চাটি বসেছিল এবং আরেকটি বাচ্চার সঙ্গে সে সাবলীল খেলাধুলায় মেতেছে। তো আর্লি ইন্টারভেনশনটা আসুন না, ডাক্তারবাবুরাও একটু যদি মনোযোগী হয়ে আর্লি ইন্টারভেনশনটা শিখতে হবেই, পড়তে হবে এমন না, তারা একটু ইন্টারেস্টটা যদি দেখান তাহলেও তো বহু বাচ্চা বেঁচে যেতে পারে। আমি এই প্রসঙ্গে একটা উদাহরণ বলবো। এই কিছুদিন আগে অটিজম আমাদের একটা তো অ্যাওয়ারনেস মান্থ চলছিল, এবারে ইউএন থেকে পুরো একটা মাস ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে অটিজম অ্যাওয়ারনেস মান্থ হিসেবে সেলিব্রেট করা হবে। তো সেই প্রসঙ্গে আমি একটি অনলাইনের ওয়েবিনারের সাথে যুক্ত হয়েছিলাম। তো সেখানে আমাদের কথোপকথনটার একটা টপিকই ছিল আর্লি ইন্টারভেনশন। আমার নিজের কাছে অ্যাসোসিয়েশনের পরে ভীষণ অবাক লাগেন যে আমি যখন সেখানের বক্তাকে জিজ্ঞাসা করছি যে আর্লি ইন্টারভেনশন কি, তখন তিনি নিজেও একজন ফিজিশিয়ান হয়ে এটা আমাকে বলছেন যে 2.5 বছরের আগে আমি বাচ্চাটাকে ধরতে পারি না ইন অ্যান ওপেন ফোরাম। এটা কিন্তু আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক যে আমাদের কাছে সমস্ত রকম রিসোর্সেস অ্যাভেলেবল থাকা সত্ত্বেও আমরা আপডেটেড নই। তাই ডাক্তারদেরও আমার মনে হয় অনেক মেডিকেল স্টুডেন্টস আছেন যাদের এই রকম স্পেশাল নিড চিলড্রেনদের প্রতি, স্পেসিফিক্যালি নিউরো ডেভেলপমেন্ট, আমি শুধু স্পেশাল নিড বলবো না। বলছি যে কোভিডের পরে 100টা বাচ্চার মধ্যে 100টা বাচ্চাই তার একটা কোনো নিউরো ডেভেলপমেন্টাল ডিলে বা ডেভেলপমেন্টাল ডিলে থাকতে পারে। সুতরাং সেক্ষেত্রে তো আর্লি ইন্টারভেনশন ছাড়া তাকে দেখা অবশ্যই। এবং উপাসনা যেটা বলতে চাইলো সেটা হচ্ছে যে অটিজম 2.5 বছরের আগে ডায়াগনোস করা যায় না, এটা একটা ভ্রান্ত ধারণা।
এটা তো আজকে নয়, এটা আমরা 15 বছর ধরে যেহেতু বলে আসছি, এবং প্রমাণ হচ্ছে যে বাচ্চাগুলোকে আমরা যখন ডায়াগনোস করছি ইন্টারন্যাশনালি ভ্যালিডেটেড টুলগুলো দিয়ে, যেমন ইনফ্যান্ট এডস, ঠিক আছে, এডিআই, যেগুলো 0 to 2-তেও ডায়াগনোসিস করা যায়। তো এরকম প্রচুর ইন্টারন্যাশনালি ভ্যালিডেটেড টুলস আছে কলকাতা শহরে, যেটা আমরা ব্যবহার করি, কারণ আমরা বিদেশে প্রশিক্ষিত এসব ব্যাপারে, এবং আমাদের টিমের যে মেম্বাররা আছেন তারাও প্রশিক্ষিত বিদেশ থেকেই। সেই জন্য বলছি এই কোর্সটা তারাও পড়াবেন। সুতরাং ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, সাইকোলজিস্ট, ভিশন থেরাপিস্ট, স্পেশাল এডুকেটর, যারা যারা আছেন এই লাইনের সঙ্গে যুক্ত, ডাক্তার, নার্স, প্রত্যেকেরই প্রয়োজন আছে আর্লি ইন্টারভেনশন ব্যাপারটা শেখার। নইলে ভ্রান্ত ধারণাগুলো চলে কি হবে, ওই যে 2.5 বছর নিউরাল প্লাস্টিসিটিটাকে সব থেকে ভালো প্রোটেক্ট করা যেত যে সময়, সেই সময়টা নষ্ট হয়ে যাবে। আর এখন তো জন্মের পরে 3 মাসের মধ্যে ডায়াগনোসিস করা যায়। জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্টে আগেকার কোনো টুল ছিল না 0 to 3 মান্থসে অটিজম ডায়াগনোসিস হবে। এখন 60 to 66% অ্যাকিউরেসিসে অটিজম ধরে ফেলা যায়। এই যে কোভিডের গল্পটা বলছেন, এই কোভিডের যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা ডিলে, এইটা 60 to 66% অ্যাকিউরেসি দিয়ে ধরা যায়, প্লাস তার সঙ্গে যেটা পড়াশুনোর অসুবিধা ইকুয়াল এফিসিয়েন্সিতে ধরা যায়। সেরিব্রাল পলসি বা মোটর ডিসেবিলিটি, যেটা বলেন গ্রস মোটর, ফাইন মোটর, এগুলোর কোনো সমস্যা থাকলে সেটা 98% অ্যাকিউরেসিতে ধরা যায়। বাচ্চাটাকে না ছুঁয়ে 3 মিনিটের একটা এক্সপার্টিজ ড্রিভেন একটা অ্যাসেসমেন্ট আছে। আমরা অ্যাডভান্সড জিএম তাতে ট্রেন্ড, অপটিম্যালিটি স্কোর বের করে আমরা এক্স্যাক্ট কি রিস্ক আপনার বাচ্চার আছে বলে, আপনার বাচ্চার যদি কোনো সমস্যা থাকে সেটা সমস্যা ঘটে উঠবার আগে তাকে নর্মালাইজ করে দিতে পারবো। সিম্পল ভিডিওগ্রাফি, হ্যাঁ, কিন্তু সেটা অ্যাক্রেডিটেড না হলে না একদম সেটা করতে পারবেন না, রাইট। সেটার জন্য গ্রাজ ইউনিভার্সিটি অস্ট্রিয়ার থেকে অ্যাক্রেডিটেশনটা আসে, যেটা সারা পৃথিবীতে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে আমাদের এই সেম ট্রেনিংটা সেম মানুষটি গিয়ে দেন। শুধু ওখানে দিলে 1000 পাউন্ড মতো লাগে, এখানে আপনার সেটা 150 পাউন্ডে হয়ে যায় ট্রেনিংটা নেওয়া। সেই ট্রেনিংগুলো নিতে আসা চাই। এখন 1 বছর ধরে আমরা একটা প্র্যাকটিক্যাল কোর্স করছি, অ্যাপ্লাইড কোর্স, যেটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি বলছে যে এটা ইস্টার্ন ইন্ডিয়ার প্রথম কোর্স ইন আর্লি ইন্টারভেনশন। ভেবে দেখুন, প্রথম পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স ইন আর্লি ইন্টারভেনশন হোল ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে। সেই জিনিসটা যদি আমাদের এই ডাক্তাররা হোক, নার্সরা হোক, থেরাপিস্টরা হোক, স্পেশাল এডুকেটররা হোক, সাইকোলজিস্টরা হোক, বাবা মারা হোক, এনজিওসরা হোক, যারা বাচ্চাগুলোকে ট্রিট করবে, তারাই যদি ভুল জিনিস জানে, তাহলে তারা ট্রিটটা করবে কি দিয়ে? ভুল জিনিস দিয়ে। তো সেই জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এই কোর্সটার ব্যাপারে বোঝা। কোভিডের জেনারেশনটা আমাদের এখানে যে সুনামির মতো আর 2 থেকে 4 বছরের মধ্যে আছড়ে পড়বে, তখন বাবা খাই মা খাই অবস্থা হবে। সেইটা বুঝে ডাক্তারবাবুর ওই কথা শুনবার আপনার কোনো দরকারই নেই যে এই রে আপনারা না খুব দেরি করে ফেলেছেন, এই কথা বলাবেন কেন? আপনারা ডিটেকশনটা করে নিন, সহজ এবং সুলভ ডিটেকশন, যেটা ইন্টারন্যাশনাল গাইডলাইনে আছে, সেই গাইডলাইন মেনে ন্যাশনালিও করুন। কেন এই ইন্টারন্যাশনাল গাইডলাইনগুলোর সবই তো আস্তে আস্তে ন্যাশনাল গাইডলাইন হয়েছে। তো সুতরাং সেগুলো যদি আপনারা নিজেরা করেন এবং এই লার্নিং পোর্টালটা ধরে নিজেদের প্রফেশনাল কেরিয়ারটাকে আগে নিয়ে যান, তাহলে অনেক বেশি বাচ্চার অনেক বেশি উপকার করতে পারবেন। আমাদের পশ্চিমবঙ্গেরই বলুন বা ভারতবর্ষেরই বলুন বা ইস্টার্ন ইন্ডিয়ারই বলুন, যে প্রত্যন্ত প্রদেশেই থাকবেন না কেন, কেন এই উপাসনারা তো প্রত্যন্ত জায়গায় গিয়ে এদের জেনেটিক সার্ভিসগুলোকে দেয়, এবং ওরা দেখেছে কত রেয়ার ডিজিজ আমাদের এখানে ছড়ানো রয়েছে, কেউ ডিটেক্টই করে না। কত আগে ধরা পড়লে বাচ্চাগুলো ভালো হয়ে যেত, কেউ সেটা বলছেই না। বিশেষ করে ইনবর্ন এরর অফ মেটাবলিজম, যেটা উপাসনা বলার চেষ্টা করলেন, সেটার থেকে কিন্তু মুক্তি পাওয়া খুব সহজে সম্ভব। এরকম আরও অনেক আছে, আমরা পরপর ধাপে ধাপে সেগুলো এক একটা রবিবারে আলোচনা নিশ্চয়ই করব। যেমন গ্যালাক্টোজেমিয়া, সিলিয়াক ডিজিজ, আমরা বহু ফোন পেয়েছি, দাদা ডাক্তারবাবুর রুটি জাতীয় জিনিস খেলেই তার ভয়ঙ্কর সমস্যা হচ্ছে। আমরা এগুলো নিশ্চয়ই বিস্তারিত আলোচনাতে আসবো, এক একটা রবিবার ধাপে ধাপে যাব। আজকের মতো বিদায়, নমস্কার। ঘড়ি টিকটিক করে জানাচ্ছে আর সময় নেই। সকলে খুব ভালো থাকুন, আপনাদের শিশু সন্তান যেন আরও ভালো থাকে।